আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৩ সালে আসা আইএমএর সেকেন্ড পেপারের যে এমসিকিউ পার্ট আছে সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে? সো তোমরা কি প্রস্তুত আমার সাথে ক্লাসটা করতে? যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে তোমাদের এই যে সামনে চলে আসলো প্রশ্ন। ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন কোত্থেকে আসছে? জটিল সংখ্যা থেকে। আমরা দেখব। জটিল সংখ্যা থেকে প্রশ্ন করছে যে i এর বর্গমূল কত? i এর বর্গমূল কত? তাহলে i এর বর্গমূল মানে রুট i। ঠিক আছে? তো রুট i সমান কত লিখতে পারি আমরা? দেখো 2i ডিভাইড বাই 2 এই জিনিসটা অবশ্যই লিখতে পারি। যদি তাই হয় তাহলে এই রুট 2 টাকে আমরা বাইরে বের করে দিই। তার মানে শুধু এখানে বাঁচে কত? 2i। ওকে? যদি এটা 2i হয় তাহলে কি হবে? এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 প্লাস 2i মাইনাস 1 লিখতেই পারি, তাই না? শুধু 2i আছে, 1 1 এমনিতেই কাটা যাবে, শুধু 2i বেঁচে থাকবে। সো যদি শুধু 2i বেঁচে থাকে, এটাকে কি আমরা আরেকটু কিছু করতে পারি? কি? দেখো তো এর সমান লেখা যায় কিনা। অর্থাৎ i স্কয়ার সমান মাইনাস 1। সো মাইনাস 1 এর পরিবর্তে সরাসরি i স্কয়ার দেওয়া যায়, তারপর প্লাস i স্কয়ার, তাই তো? সো যদি তাই হয় তাহলে চিন্তা করো আমরা কি করতে পারি এই বিষয়টাকে তুমি এতটুকু কাজ করতে পারো, এই যে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার, তার মানে এতটুকু 1 প্লাস i হোল স্কয়ার এই সূত্রে পড়ে, যেহেতু রুট হবে। সো এই হলো ঘটনা। তার মানে এটা সমান কত বলা যায়? রুট আই। সো আই এর বর্গমূল হচ্ছে এই বিষয়টা। এখন তোমাকে জাস্ট অপশনে খুঁজতে হবে যে ওই বিষয়টা আছে কোথায়, বলো কোথায় আছে? এইখানে আছে, তাই না? এই যে 1 প্লাস আই ডিভাইড বাই রুট ওভার 2। ঠিক আছে? দেখো রুট ওভার 2 কিন্তু নিচে যাবে এবং প্লাস মাইনাসটা সবার আগে আছে, এটা কমন বিষয়। এইটা আর এইটার মাঝখানে একটা তফাৎ বুঝো। তফাৎটা কি? দেখো রুট ওভার 2 এখানে গুণ আকারে আছে, বাট এখানে রুট ওভার 2 হচ্ছে ভাগ আকারে আছে। আমার লাগবে কোনটা? যদি ভাগ আকারে থাকে। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? ওকে? আচ্ছা, ঠিক আছে। যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে কি আছে? পরবর্তীতে বলে দিছে z ইজ ইকুয়ালস টু এত, মান বের করতে বলছে এই বিষয়টা। এইটা খেয়াল করো। যদি একটা জটিল সংখ্যা z হয়, অপর বিষয়টা যদি z বার হয়, z বার আমরা কি জানি? যে আমাদের যে জটিল সংখ্যা অর্থাৎ i আছে, i এর আগের চিহ্ন কি হবে? উল্টে যাবে। বার জেড এই শব্দটার মানেই হচ্ছে আমাদের আই এর যে আগের চিহ্নটা আছে শুধু সেটা উল্টে যাবে। যদি আমাদের এই জেড এ আইটা প্লাস থাকে তাহলে বার জেড হবে মাইনাস, আর যদি জেড এ মাইনাস থাকে বার জেড হবে প্লাস। জাস্ট খালি একটু উল্টে যাবে। বুঝতে পারছো? আশা রাখি এই বিষয়টা তোমরা জানো, ভালো মতোই জানো। তারপরে আমি তোমাদেরকে একটু রিকল করিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। দেখো আমাদের বের করতে বলছে এই বিষয়টা, তাহলে আমরা জেড মাইনাস বার জেড সরাসরি আমরা লিখে ফেলবো। কত? জেড সমান কত আছে? মাইনাস ওয়ান প্লাস রুট ওভার 7i ডিভাইড বাই 2, তারপর কত আছে? মাইনাস মাইনাস 1 প্লাস রুট ওভার 7i ডিভাইড বাই 2। এই যে খুবই সংক্ষেপে আমরা দেখে ফেললাম, এই যে বার জেড যেহেতু আছে, এই বার জেড এর কারণে আই সংবলিত যে পার্টটা আছে তার আগে হচ্ছে আমাদের কি বসবে ভাইয়া? প্লাস বসবে। তো যদি প্লাস বসে তাহলে এইটাকে তুমি একটু হিসাবপত্র করো, কত হয়? এই যে মাইনাস থাকার কারণে ওইখানকার একটু তো পরিবর্তন অবশ্যই হবে, তাই না? কি পরিবর্তন হবে বলো তো? যদি মাইনাস থাকে তখন এখানে পরিবর্তন হবে হচ্ছে +1 মাইনাস 7i। তাহলে এই 1 1 কাটা, দ্যাট মিনস -2 ইন্টু, দেখো আমরা যদি একটু লিখতে যাই কিভাবে, একটু আলাদাভাবে লেখার চেষ্টা করি। এই যে রুট ওভার 7i কয়টা আছে? দুইটা আছে। তাহলে কি -2 রুট ওভার 7i ডিভাইড বাই 2, তার মানে 2 2 কাটা, শুধু মাইনাস রুট ওভার 7i এই বিষয়টাই বেঁচে থাকে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে মাইনাস রুট ওভার 7i অথবা i ইন্টু রুট ওভার 7, এই যে এই বিষয়টা। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, বিকজ এখানে ওই উত্তরটা আছে যেটা আমরা পেয়েছি। ওকে? ক্লিয়ার? এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, বাট ইন্টারেস্টিং অবশ্যই, তাই না? আচ্ছা দেখো নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট একটা প্রশ্ন করছে। ওকে, প্রশ্নটা একটু পড়ো তোমরা, দেখো তো কি বুঝো কিনা। এই আকারে একটা জটিল সংখ্যা দিয়েছে ভগ্নাংশ আকারে, সেটা সমান এটা লিখছে, বলছে কিউ এর মান কত।
আমরা জানি যে জটিল সংখ্যার সমতার নামে একটা কথা আছে। যদি জটিল সংখ্যার সমতার আমরা কনসেপ্ট চিন্তা করতে যাই, তাহলে এই পাশের বাস্তব অংশ সমান ওই পাশের বাস্তব অংশ হবে, এই পাশের অবাস্তব অংশ সমান এই পাশের অবাস্তব অংশ হবে। এটাই হচ্ছে নিয়ম, তাই তো? তাহলে এখানে রাশিটা কত আছে খেয়াল করো তো, 1 মাইনাস আই ডিভাইড বাই 1 প্লাস আই, তাই তো? ইজ ইকুয়ালস টু কত? পি প্লাস কিউ আই। ওকে, আচ্ছা এইটারে আমরা কি কাজ করব, এই ফরম্যাটে বানাই নেব। এটা যেহেতু ভগ্নাংশ আকার আছে, সো এটাকে আমাদের এই ফরম্যাটে বানাই নিতে হবে। কি কাজ করব বলো, যে হরের যে বিপরীত রাশি আছে সেটা দ্বারা উভয় পাশে গুণ দিব। তার মানে কি, এই কাজটা করব। সরি, এখানে লবের যে বিপরীত রাশিটা আছে ওইটা দ্বারা গুণ দেবো, কারণ আমি নিচেরটাকে আউট করতে চাচ্ছি, তাই তো? তাহলে এখানে হবে মাইনাস। ওকে, ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউআই রইলো, ওখানে সমস্যা নাই। তাহলে উপরেরটা হচ্ছে 1 মাইনাস আই তারি হোল স্কোয়ার, নিচেরটা হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার, তাই তো? যদি এটাকে আমরা ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আসলে কি কনক্লুশনটা না যায়, 1 মাইনাস আই হোল স্কোয়ার তার মানে কি 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, এটাই তো হয়। আর এখানে 1 ইজ আই স্কোয়ার সমান কত হয়, -1। আমি সরাসরি একদম ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে করে এখানে লিখতে হবে পি প্লাস কিউআই। ঠিক আছে, তাহলে উপরেরটা হিসাবপত্র করলে শুধুমাত্র -2i হয়, নিচেরটা হিসাব করলে 2 হয়। ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউআই, তাহলে 2 2 কাটা, তার মানে 0 মাইনাস আই ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউআই। এইটা হলো দুই পাশের বিষয়। তাহলে এখানে কি সমান কত হবে বলো, কিউ সমান হবে হচ্ছে -1, কিউ সমান হবে -1, কিউ সমান হবে -1। বুঝতে পারছো? কিউ সমান -1। ওকে, ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে পরবর্তীতে আমরা এগিয়ে যাই। দেখো পরবর্তী প্রশ্নটা কি করছে, আবারও জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন। জটিল সংখ্যা থেকে প্রশ্নটা করছে কি, বলছে z ইজ ইকুয়ালস টু -1 মাইনাস আই। এটা একটা জটিল সংখ্যা যদি হয়, প্রথম অপশন কি আছে, এর আর্গুমেন্ট -3π/4, এটা হয় কিনা আমাদেরকে একটু যাচাই করতে হবে, তাই তো? আচ্ছা, সো আমাদের জটিল সংখ্যাটা খেয়াল করো কত আছে, -1 মাইনাস আই। তার মানে এখানে আমি যদি এক্স এর মানটা হিসাব করতে যাই, এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে এটা কোন চতুর্ভাগে পড়ে, তৃতীয় চতুর্ভাগ। সো তৃতীয় চতুর্ভাগে আমাদের আর্গুমেন্টের মানটা কত ছিল মনে আছে, আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস, আর্গুমেন্টের মান কত মনে আছে, -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। যদি থার্ড কোয়াড্রেন্ট হয়, খেয়াল করো থার্ড কোয়াড্রেন্ট হয়, -পাই প্লাস থেটা, মানে ওই ট্যান ইনভার্সের যে পার্টটা ওই পার্টটা থাকবে। কেন কেন বলো, আমরা জানি আর্গুমেন্টের মানটা -পাই থেকে বড় হওয়া লাগবে এবং +পাই থেকে ছোট হওয়া লাগবে। আর্গুমেন্ট সবসময় এই শর্তটা মেনে চলবে, আর্গুমেন্ট সবসময় এই প্যাটার্নটা ফলো করবে। সো আমাদের অবস্থান যদি এখানে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই পাশ থেকে কনসিডার করতে হবে। অর্থাৎ আমাদের পায়ের চাইতে বড় হওয়া যাবে না বা -পায়ের চাইতে ছোট হওয়া যাবে না। সো ওই হিসাব করলে আমাদের আর্গুমেন্টটা হয় এটা। বুঝতে পারছো? যাই হোক, আর্গুমেন্ট নিয়ে আমি আমার হচ্ছে এইখানেই আমাদের চ্যানেলেই ভিডিও পেয়ে যাবা। এই আর্গুমেন্ট মডুলাস নির্ণয় এটা আমি বিস্তারিত দেখাইছি এবং একদম এ টু জেড বিশ্লেষণ করে দেখাইছি। যদি ওই ক্লাসটা করতে পারো তাহলে আর্গুমেন্ট নিয়ে আশা রাখি কোনো সমস্যা ফেস করবে না। তারপরেও আমি কিছুটা কনসেপ্ট এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের আর্গুমেন্টটা এত হবে। এবার আমরা হিসাবপত্র করবো, জাস্ট আমাদের কাজ কিছুই না, প্লাস ট্যান ইনভার্স, যেহেতু মডুলাস তো যাই থাকুক ওয়ানই হবে, যেহেতু এক্স এর মানও 1, ওয়াই এর মান 1, ঠিক আছে? তার মানে হিসাবপত্র করলে -পাই প্লাস পাই/4, যেহেতু ট্যান ইনভার্স 1 এর মান এত, তার মানে 3π/4। আমাদের আর্গুমেন্টের যে মান সেটা হচ্ছে -3π/4। ওকে, সো মিলে গেছে, তার মানে এই অপশনটা সঠিক। ওকে, এখন সেকেন্ড অপশন দেখি, সেটা হচ্ছে বাস্তব অংশ -1। এখানে খেয়াল করে এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ তো এটাই, বাস্তব অংশ তো এটা, তাহলে -1, এটা তেমনি সত্য কথা। লাস্ট বিষয়টা, অনুবন্ধী জটিল সংখ্যাটা হবে 1 মাইনাস আই, এটা আমরা হিসাব করি। আমরা জানি যে অনুবন্ধী জটিলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, অনুবন্ধী জটিলের ক্ষেত্রে আই এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন উল্টে যায়। কি ভাইয়া, যে আই এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা উল্টে যাবে। বাট এখানে অপশনে খেয়াল করো, আই এর আগে চিহ্ন পরিবর্তিত আছে,
বাট এই 1 এর আগে পরিবর্তন করছে, যেটা আমার কাজের না। সো আমাদের 3 নম্বর অপশন বাদ। এর সঠিক অনুবন্ধী সংখ্যাটা হবে এইটা। বুঝতে পারছো? এর সঠিক অনুবন্ধী সংখ্যা হবে এইটা। যদি এইটা দিত তাহলে অপশন 3 নম্বর সঠিক ছিল। যেহেতু 3 নম্বর অপশন বাদ, সো 3 নম্বর অপশন বাদে একটাই আছে, সেটা হচ্ছে এটা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন আমাদের চলে আসলো বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ, প্রশ্ন করছে যে কে এর মান কত হলে এত সমীকরণের একটি উৎপাদক x প্লাস 3 হবে। দেখো, কোনো একটা সমীকরণের যদি উৎপাদক একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে, ওইটা সমান 0 হয়, এটা আমরা জানি। তাহলে x প্লাস 3 যদি একটা উৎপাদক হয়, তাহলে এত সমান 0, তার মানে x ইজ ইকুয়াল টু -3। তাই তো এই -3 তুমি এই সমীকরণে বসাই দিবা। -3 সমীকরণে যদি বসাও তাহলে এই সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে থিওরিটিক্যালি কি ঘটনা ঘটবে? দেখো, x এর পরিবর্তে -3 বসাবো, প্লাস 7 ইন্টু -3, প্লাস 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 মাইনাস 3 7টা 21 প্লাস 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো -21 আছে, 9 3 12, দ্যাট মিন্স -9 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স কে ইজ ইকুয়াল টু 9। ওকে, সো কে ইজ ইকুয়াল টু প্লাস 9, কই এই যে সঠিক উত্তর। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন বলছে যে এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কত। আচ্ছা খেয়াল করো, আমরা এই যে একটা মূল যদি জটিল সংখ্যা হয়, তাহলে অপর মূলটা অনুবন্ধী জটিল হয়, এটা কিন্তু আমরা জানি, তাই না? অর্থাৎ কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি একটা a প্লাস bi হয়, তাহলে অপরটা তারই জটিল অনুবন্ধী অপর মূলটা হবে, ওরই জটিল অনুবন্ধীটা হবে অপর মূল। তাহলে a মাইনাস bi এটা হবে হচ্ছে দ্বিতীয় মূলটা। তাহলে খেয়াল করো, এখানে প্রথম মূল কত আছে? 1 প্লাস √3 বা i√3, 1 প্লাস i√3, এটা হচ্ছে প্রথম মূল। তাহলে সূত্র মতে আমাদের দ্বিতীয় মূলটা কত হবে? অবশ্যই এটা। এবার চিন্তা করো, আমি দুইটা মূল পেয়ে গেছি। এখন আমরা কিন্তু এতটুকু জানি, কি জানি, যে যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের যদি আমি দুইটা মূল জানি, তাহলে ওই দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটির যোগফল, ইন্টু এক্স প্লাস মূল দুইটির গুণফল। এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি, ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন জাস্ট তোমাদের সিম্পল ক্যালকুলেশন, তোমরা এর মানে আমার চাইতে বেশি এক্সপার্ট অন্তত এই ক্যালকুলেশনে, ঠিক আছে? তাহলে -2x প্লাস কত হবে? 1 1। ওকে, এবার 3 স্কয়ার দ্যাট মিন্স 4 ইজ ইকুয়াল টু 0। এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই যে সঠিক উত্তর। সঠিক উত্তরটা এটা, জাস্ট মিলাই দেখবা কি হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, যদি বুঝে থাকো তাহলে আবারও পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি? হ্যাঁ, এখানে একটা ধামাকা অপেক্ষা করছে। দেখো, সামেশন অফ আলফা। সো সামেশন অফ আলফা মানে কি আসলে? আলফা প্লাস বিটা প্লাস গামা, এই জিনিসটা, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা ধরি যে কোন একটা ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামা যদি হয়, তাহলে এটা সমান সরাসরি কি লেখা যায়? মডুলাস অফ সরি, আমাদের এটা সময় লেখা যায় এক্স স্কোয়ারের যে সহগ। অর্থাৎ এটাকে কি লেখা যায়, আমি একটু তোমাদের বাংলায় লিখে দিই, যে এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই ধ্রুবক, এই জিনিসটা লেখা যায়, ঠিক আছে? এই জিনিসটা লেখা যায়, সরি ধ্রুবক না, আরে কি ভুল করি, এক্স কিউবের সহগ, মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ। ঠিক দ্বিঘাত সমীকরণে যেরকম ছিল আলফা প্লাস বিটা যদি হয়, তাহলে মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। সেম বিষয়টা এখানে। সো যদি তাই হয়, খেয়াল করো, এই সমীকরণে কিন্তু এক্স স্কোয়ার সংবলিত কোনো পদই নাই। এখানে এক্স স্কোয়ার সংবলিত কোনো পদই নাই, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত? 0। তার মানে কি 0/1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে সামেশন অফ আলফা বা আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে? এই 0। বুঝতে পারছো? ক্লিয়ার? ম্যাজিকের মতো সলভ হচ্ছে কোয়েশ্চেনগুলো। বুঝতে পারছো? সো তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে অনেক সহজ লাগবে, অনেক ইজি লাগবে বিষয়টা।
পরবর্তী প্রশ্ন কি আছে, সেম টাইপের আবার প্রশ্ন। দেখো মূলদ্বয়ের শর্ত থেকে একটা প্রশ্ন করছে। জটিল সংখ্যায় বহুপদী সমীকরণে বেশ কিছু কনসেপ্ট আমাদের প্রয়োগ করতে হয় আমরা যখন ম্যাথ সলভ করতে যাই, বাট তার মধ্যে অনেক বেশি ব্যবহৃত একটা কনসেপ্ট হচ্ছে এটা, অর্থাৎ যদি মূলদ্বয় কিরকম শর্ত মেনটেন করে চলবে সেই বিষয়টা, তার মানে মূলদ্বয়ের শর্ত। বুঝতে পারছো? ওকে, দেখো এখানে বলা আছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দেয়া আছে, মূলদ্বয় জটিল হবে কোন শর্তে, অর্থাৎ কে এর মান কত হলে। তাহলে আমরা মূলদ্বয় শর্ত প্রয়োগ করব। আমরা জানি যে ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক ইজ লেস দেন জিরো, যদি আমরা এই শর্তটা প্রয়োগ করি, নিশ্চয়ক ইজ লেস দেন জিরো, যদি আমরা এই শর্তটা প্রয়োগ করি তাহলেই কিন্তু আমাদের হচ্ছে মূলদ্বয় জটিল হবে, তাই না? তাই যদি হয় তাহলে সেই কাজটাই করো। নিশ্চয়ক কত এখানে, কে প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু সি, সি তো ওয়ান, কোনো সমস্যা নেই। তাহলে এইটা সমান লেস দেন জিরো হওয়া লাগবে, তাই তো? তাহলে হিসাবপত্র করো, কত আছে, কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর মাইনাস ফোর কে মাইনাস এইট ইজ লেস দেন জিরো। তাহলে ফোর কে কাটা, তার মানে কি কে স্কোয়ার মাইনাস ফোর ইজ লেস দেন জিরো। বা খেয়াল করো, এটাকে যদি আমরা সমীকরণ আকারে মানে অসমতার সমাধান করতে যাই তাহলে আমরা এই জিনিসটা লিখব, এটাই তো হয়, তাই না? যে কে মাইনাস ফোর ইজ লেস দেন জিরো অথবা কে প্লাস ফোর ইজ লেস দেন জিরো। তাহলে এই সমতাটার একটু সমাধান আমরা দেখে ফেলি। খেয়াল করো যে কে ইজ লেস দেন জিরো অথবা কে প্লাস ফোর ইজ লেস দেন জিরো, এই দুইটা ক্ষেত্রেই শুধুমাত্র আমরা জটিল মূলটা পাবো, ঠিক আছে? আচ্ছা, যদি জটিল মূলটা পাই, মানে যদি এই হিসাব করতে যাই তাহলে আসলে আমাদের হবে কি, খেয়াল করো, আমাদের হবে হচ্ছে যে আমাদের কে ইজ লেস দেন ফোর গ্রেটার দেন মাইনাস ফোর, কে ইজ ও সরি 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 একটু টু হবে, টু টু, তাই তো বলি টু, একটু ভুল হয়েছে, সরি, টু। যেহেতু কে স্কোয়ার মাইনাস ফোর, তার মানে কি রুট এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এই সূত্র প্রয়োগ হবে। তার মানে কে ইজ গ্রেটার দেন মাইনাস টু লেস দেন টু, তাহলে কে ইজ গ্রেটার দেন মাইনাস টু লেস দেন টু, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করছো, কে ইজ গ্রেটার দেন মাইনাস টু এবং লেস দেন টু, যদি এই শর্তটা প্রয়োগ করতে পারি আমরা, তখনই আমাদের এই সমীকরণের মূলটা হচ্ছে আমরা জটিল মূল পাবো। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে দেখি আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কি প্রশ্ন আছে একটু খেয়াল করো। আবারও আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রশ্ন করছে যে এইটা একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণের মূল দেয় আলফা বিটা, ওকে, আলফা মাইনাস বিটা সমান কত? আচ্ছা, আলফা মাইনাস বিটা সমান কত বলো তো? আলফা মাইনাস বিটা সমান কি বলতে পারি না এটা? এরকম একটা সূত্র তো আমরা অবশ্যই জানি, তাই না? জাস্ট ওই কাজটাই করো, দেখো আলফা প্লাস বিটা, এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা কত হবে, টু, টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বিটা কত হবে, মাইনাস থ্রি, দ্যাট মিনস ফোর প্লাস টুয়েলভ ইজ ইকুয়ালস টু 16। তার মানে আলফা মাইনাস বিটা সমান হবে হচ্ছে প্লাস মাইনাস ফোর। বুঝতে পারছো? প্লাস মাইনাস ফোর, এই যে প্লাস মাইনাস ফোর। ওকে, একদম সহজ প্রশ্ন ছিল, একদমই সহজ প্রশ্ন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এটা কিভাবে আসলো? তোমাদের কি প্রশ্ন আসছে মনে যে এটা আসলে কিভাবে আসলো? হুম, প্রশ্ন কিন্তু আসা যাবেই না, কেন? কারণ এই সমীকরণ, মনে রাখবা, একটা দ্বিঘাত সমীকরণ যদি দেয় সেখান থেকে তোমার দুইটা কাজ বের করতে হবে, দুইটা কাজ করতে হবে, এটা ফরজ। যে কোনো দ্বিঘাত সমীকরণের জন্য তোমাকে দুইটা কাজ কিন্তু সব সময় করতে হবে। সেই দুইটা কাজ কি? আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, এই দুটার মান বের করা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আছে, নেক্সট সি এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হবে? ওকে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে মূলদ্বয়, আচ্ছা এ বি আকারে লিখি সুবিধা হবে, এ আর এ প্লাস ওয়ান, আমার এই দুইটা মূল হচ্ছে এ এবং এ প্লাস ওয়ান। যদি তাই হয় তাহলে এইখান থেকে আমরা বলো মূলদ্বয়ের সমষ্টি কত হয়? অবশ্যই প্লাস সেভেন।
বিকজ এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে কি 2a সমান 6, দ্যাট মিনস a ইজ ইকুয়ালস টু 3। তাই তো আমরা মূল কিন্তু পেয়ে গেছি। ওকে, তাহলে a হচ্ছে 3। এবার c ইজ ইকুয়ালস টু কত বলো তো দেখি। c হচ্ছে, সরাসরি লিখেই ফেলি এখানে, a ইন্টু a প্লাস 1 ইজ ইকুয়ালস টু c। এটাই তো হবে, বিকজ মূলদ্বয়ের গুণফল হচ্ছে c ডিভাইড বাই 1। তাহলে a কত 3, আর a প্লাস 1 কত 4 ইজ ইকুয়ালস টু c, দ্যাট মিনস 12। তাই না? এই যে 12। ওকে, দেখো কত সহজ সহজ প্রশ্ন করছে। শুধুমাত্র তোমাদের বেসিক কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার থাকে, সরি, একটু যদি মনোযোগ দিয়ে কনসেপ্টটা বুঝে একটু পড়ার চেষ্টা করো, তাহলে দেখো পড়া কিন্তু অনেক কঠিন না। আমরা কিন্তু এটা একটা বোর্ডের কোশ্চেন সলভ করলাম, তাই না? সো তোমাদের কাছে কিন্তু ব্যাপারগুলো সহজ লাগবে, শুধুমাত্র কনসেপ্টটা বুঝে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমরা তোমাদেরকে কনসেপ্টও দিব, তোমাদের বেসিক শর্টকাট সব কিছু ডেভেলপ করব, এবং তোমাদেরকে কমন উপযোগী করে প্রস্তুত করে তুলবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমাদের সাথে থাকো তোমরা, আশা রাখি অনেক কিছু পাবা। ওকে, দেখো নেক্সট নেক্সট আমাদের কনিক থেকে প্রশ্ন করছে, আমাদের বহুপদী শেষ, এবার কনিক বলছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8x, এত পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, তাই তো? তাহলে এই পরাবৃত্তটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি 4 ইন্টু 2 ইন্টু এক্স, তার মানে a ইজ ইকুয়ালস টু কত 2। তাহলে এই পরাবৃত্তের নিয়ামক রেখা হচ্ছে x ইজ ইকুয়ালস টু মাইনাস a। তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 2, দ্যাট মিনস x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা সমীকরণ। কোনটা আছে? এই যে এটা, একদম সহজ, একদম বেসিক বিষয়। আচ্ছা বলো তো ভাইয়া, এই চিত্রটা কেমন হবে? চিত্রটা কেমন হবে বলো? এরকম কিছু একটা চিত্র হবে, বুঝতে পারছো? যার কারণে এর নিয়ামক রেখা এই বরাবর থাকবে, আর এই দূরত্বটাই হচ্ছে মাইনাসে, এই জন্য বলা হলো x ইজ ইকুয়ালস টু মাইনাস। ওকে, এই জন্য বলছি চিত্র। কনিক মানে চিত্র, বৃত্ত মানে চিত্র, সরলরেখা মানে চিত্র। তার মানে তুমি স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড যে কোনো পার্ট আলোচনা করতে যাবা, বা কনিক নিয়ে আলোচনা করবো, তোমার চিত্র অবশ্যই জানতে হবে। বুঝতে পারছো ভাই? ওকে, নেক্সট দেখো, নেক্সটে কি প্রশ্ন করছে। নেক্সটে প্রশ্ন করছে হচ্ছে একটি একটি কি দেয়া আছে, বলো এটা কি? একটি দেয়া আছে হচ্ছে উপবৃত্ত। তাহলে এই উপবৃত্তটার যা যা তথ্য দিছে আমরা একটু বের করার চেষ্টা করি। প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 12 যেহেতু, তাই না? 12 যদি হয় তাহলে আমরা 12কে সরাসরি রুট ওভার 12 করতে পারি, ইজ ইকুয়ালস টু 1। তাই তো? এই হচ্ছে বিষয়। ওকে, খেয়াল করো, মানে রুট ওভার 12 স্কোয়ার আসলে আমরা একটু স্ট্যান্ডার্ড ফরমেশনে প্রকাশ করি। ওকে, এখন খেয়াল করো, বলছে যে এই উপবৃত্তের কি বলছে, এই উপবৃত্তের হলো কেন্দ্রের স্থানাঙ্ক 3 - 1। অবশ্যই কেন্দ্রের স্থানাঙ্ক 3 - 1 হবে, বিকজ x - 3 = 0। আমরা জানি যে উপবৃত্তের কেন্দ্র কত, উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। তাহলে -3, সরি 3 - 1, উল্টা বলছি 3 - 1, 3 - 1, ওকে, 3 - 1, ওকে। তার মানে আমাদের কেন্দ্র 3 - 1, কোনো সমস্যা নেই। এবার বলছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এইটা। মনে রাখবা যে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে যদি a ইজ গ্রেটার দেন b হয়, a ইজ গ্রেটার দেন b হয়, তখন উপবৃত্তটার চেহারা এমন হবে। আর যদি b ইজ গ্রেটার দেন a হয়, তখন উপবৃত্তের চেহারা এরকম হবে। তার মানে যদি a ইজ গ্রেটার দেন b হয়, তখন প্রধান অক্ষ বা বৃহৎ অক্ষ হবে হচ্ছে x। বুঝতে পারছো? তখন বৃহৎ অক্ষ হবে x। ওকে, তাহলে এখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? আমরা জানি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। 2a, সো এখানে যেহেতু a সমান 4, 2a সমান 8, তার মানে বৃহৎ অক্ষ 8, কেন্দ্র 3 - 1। এই দুইটা কথা সত্য। এবার 3 নম্বর বিষয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, উৎকেন্দ্রিকতা। আচ্ছা, কোন একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত বলো তো ভাইয়া? উৎকেন্দ্রিকতা E ইজ ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কত আছে 12, এ স্কোয়ার কত আছে 16। যদি এটা তুমি হিসাবপত্র করো তাহলে হয় হচ্ছে 4 ডিভাইড বাই 16 রুট ওভার, তো এটাকে কাটলে 4, দ্যাট মিনস হাফ হয়। উৎকেন্দ্রিকতা হয় হাফ। দেখো এখন উৎকেন্দ্রিকতা হাফ দেয়া আছে, তার মানে এখানে 3টা অপশনই সঠিক। বুঝতে পারছো? ক্লিয়ার? সো এখানে 3টা অপশনই সঠিক। ওকে, দেখো একদম বেসিক যদি তুমি বুঝো, তাহলে কিন্তু তোমার এক্সট্রার কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র তুমি একটু ক্যালকুলেশনটা ফাস্ট হবা। আমি বারবার একটা কথাই বলি যে তুমি
সবসময় শর্টকাটের দিকে ফোকাস না করে ক্যালকুলেশনটা ফার্স্ট হবে, বেসিকটা বুঝবা, তাহলে তোমার আগে সহজ হবে অনেক বিষয়। বুঝতে পারছো ভাই? ওকে, আচ্ছা দেখো নেক্সট কি প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন আছে হচ্ছে, এত সরলরেখা এত পরাবৃত্তকে স্পর্শ করবে যদি বি এর মান কত হলে, মানে বি এর মান কত হলে এত স্পর্শ করবে। দেখো এইটাকে সলভ করার দুইটা পদ্ধতি আছে। তোমার যে এই ওয়াই এর মানটা, সেই ওয়াই এর মানটা তুমি এখানে বসায় দেবা, বসায় দেওয়ার পর ক্যালকুলেশন করবো, অটোমেটিক বি এর মান বের হয়ে আসবে। এই একটা সলিউশন। সেকেন্ড, আমরা জানি যে একটা পরাবৃত্ত আর একটা সরলরেখাকে স্পর্শ করে কোন শর্তে, সি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই এম, এই শর্তে। সি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই এম, এই শর্ত। এখন সি কি? সি হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। খেয়াল করো, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই হলো সেই সি আর এম হলো সেই এম, তার মানে এম হলো ঢাল আর সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। এ কি? এ হচ্ছে একটা পরাবৃত্ত এরকম না, 4ax, এই হচ্ছে সেইটা। ওকে, তাহলে এই পরাবৃত্তের, খেয়াল করো, এই পরাবৃত্তের এর মানটা কত? এই পরাবৃত্তের এর মান হচ্ছে 4 ইন্টু 2bx, তার মানে a সমান 2b, তাই তো? এখানে c সমান কত? 1, 2b ডিভাইড বাই m সমান কত? 4, তার মানে 2b সমান হচ্ছে 4, দ্যাট মিন্স b সমান হচ্ছে 2। ওকে, সো b ইজ ইকুয়ালস টু যদি 2 হয়, তখন এই পরাবৃত্তটাকে এই সরলরেখা স্পর্শ করবে। তাহলে b ইজ ইকুয়ালস টু কত? 2। বুঝতে পারছো? b ইজ ইকুয়ালস টু কত? 2। ওকে, বুঝতে পারছো ভাই? ওকে, নেক্সট দেখো, নেক্সটে কি আছে। নেক্সট হচ্ছে একটা অধিবৃত্ত আছে, সেই অধিবৃত্তটির শীর্ষবিন্দু কত। দেখো মনে রাখবা যে অধিবৃত্তে মাইনাসের আগে যে থাকে, মাইনাসের আগে যে থাকে সে হয় হচ্ছে প্রধান অক্ষ। তাহলে মাইনাসের আগে কিন্তু আমাদের এক্স সংবলিত পদ আছে, তার মানে আমাদের এ থাকবে, তাই তো? অর্থাৎ কোনো একটা অধিবৃত্ত যদি এরকম থাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তখন সেখানে প্রধান অক্ষ থাকবে হচ্ছে এক্স, প্রধান অক্ষ থাকবে এক্স। আর যদি প্রধান অক্ষ এক্স থাকে তাহলে ওই পরাবৃত্তটার, সরি, ওই অধিবৃত্তটার শীর্ষবিন্দু হবে প্লাস মাইনাস এ জিরো, প্লাস মাইনাস এ জিরো। আর যদি কোনোভাবে পরাবৃত্তটির ইকুয়েশন এরকম থাকে, দেখো দুইটা ইনফরমেশন। এইবার হয়তো রাজশাহী বোর্ডে, এই কোশ্চেনটা করছে যে এত অধিবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এখন আমি জানি না সঠিক, নেক্সট কোন একটা বোর্ডে এমন টাইপের প্রশ্ন তো আসতেই পারে, তাই না? নেক্সট কোন একটা বোর্ডে এমন টাইপের একটা প্রশ্ন আসতে পারে, এমন টাইপের একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, যেইখানে তোমাকে চাওয়া হয়েছে কত, যে এই যদি একটা অধিবৃত্ত হয়, মানে এটা যদি একটা অধিবৃত্ত হয়, তাহলে এই অধিবৃত্তটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এই অধিবৃত্ত আর এই অধিবৃত্তের চেহারা কিন্তু একটু আলাদা। এখানে কিন্তু প্রধান অক্ষ হচ্ছে কি? এখানে প্রধান অক্ষ হচ্ছে ওয়াই, আর এখানে প্রধান অক্ষ হচ্ছে এক্স। তাহলে এর শীর্ষবিন্দু হচ্ছে প্লাস মাইনাস এ জিরো, আর এর শীর্ষবিন্দু হচ্ছে 0 প্লাস মাইনাস বি। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? তাহলে তুমি বাকিটা তো বের করতে পারবাই। এখানে কি করবা, 144 দ্বারা সবগুলোকে ভাগ দিয়ে দাও, তাহলে ওই ইকুয়েশনটা আসবে এমন, ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তার মানে এখানে শীর্ষবিন্দু কত হবে? প্লাস মাইনাস 40, প্লাস মাইনাস 40, কই প্লাস মাইনাস 40, এটা হবে সঠিক উত্তর। আর যদি, কি আসতো বলো, যদি আসতো হচ্ছে যে এইটা, তখন আমাদের শীর্ষবিন্দু এটা হতো প্লাস মাইনাস 3। বুঝতে পারছো? প্লাস মাইনাস 3। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি। পরবর্তী কি আছে, বলছে যে এত অধিবৃত্তটির অসীম তটরেখার সমষ্টি। খেয়াল করো, এত অধিবৃত্তটির অসীম তটের সমীকরণ, অসীম তটের সমীকরণ মনে রাখবা, যে কোনো একটা অধিবৃত্তের অসীম তটরেখার সমষ্টি হচ্ছে বি বাই এ ইন্টু এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা হচ্ছে যে কোনো একটা অধিবৃত্তের অসীম তটরেখার সমীকরণ। তাহলে এইটা যদি আমরা স্ট্যান্ডার্ড ফরমেশনে প্রকাশ করি তাহলে এমন হবে, যেরকমটা আমরা আগেও দেখে আসলাম, তাই না? তাহলে এর অসীম তটরেখার সমষ্টি কত হবে? প্লাস মাইনাস বি কত? 3, এ কত? 4 ইন্টু এক্স, দ্যাট মিন্স 4y প্লাস মাইনাস 3x ইজ ইকুয়ালস টু 0। যে কোনো একটা কিছু দেওয়া যায়, 4y, 4y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3x, 4y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3x, অথবা 3x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 4y, একই বিষয়।
এই বিষয়টা কিন্তু একই, বুঝতে পারছো? তোমাদের একটা বিষয় বলি, মনে করো প্লাস মাইনাস 1 - আর প্লাস মাইনাস i-1, জিনিসটা এক না আলাদা? প্রশ্ন রইল তোমাদের কাছে, এটা আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম যে এই দুইটা জিনিস এক নাকি আলাদা, এর উত্তর দিবা। এই দুইটা জিনিস এক নাকি আলাদা? যদি এই উত্তরটা জানো তাহলে এই উত্তরটা অবশ্যই জানবে। এইটা যে কথা হয় এইটাও সেম কথাই হয়, তফাৎ কিছুই নেই। সো সঠিক উত্তর হচ্ছে 3x প্লাস মাইনাস 4i, অথবা যদি এর পরিবর্তে এই জিনিসটা থাকতো তখন সেটাও সঠিক উত্তর হইতো, 4y প্লাস মাইনাস 3x। যদি এটা থাকতো এটাও সঠিক উত্তর হইতো। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন? নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা হলো ত্রিকোণমিতি থেকে চলে আসছে, বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করছে আমাদের। বিপরীত ত্রিকোণমিতি কি প্রশ্ন? cos sin ইনভার্স x এর মান কত হবে? এটা খুবই স্বাভাবিক বিষয়, সাইনকেও তোমরা কজে কনভার্ট করো। কিভাবে কজে কনভার্ট করবা? দেখো, যদি এরকম চিত্র আঁকাইতে যাই তাহলে কি ঘটনা ঘটবে? x অতিভুজ 1, তাহলে এটা কত হবে? 1 - x²। তাহলে আমরা যদি cos হিসাব করতে যাই, cos কত? ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমি কত? √1 - x²। এই যে cos cos কাটা, সরাসরি 1 - x²। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি যেদিন পড়ানো হয়, সর্বপ্রথম পড়ানো হয় অ্যাজ এ ফ্রেশার্স, অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট, অ্যাজ এ তোমার হচ্ছে তুমি টেস্ট পরীক্ষা দিচ্ছ বা তোমার একাডেমিক তুমি পরীক্ষা দিবা সামনে, বোর্ড পরীক্ষা, সব অবস্থাতেই এই বেসিক জিনিসগুলো ত্রিকোণমিতি থেকে অবশ্যই শেখানো হয়, বিশেষ করে বিপরীত ত্রিকোণমিতিতে। মানে চ্যাপ্টারে তো বিপরীত ত্রিকোণমিতি, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু শেখানো হয় খুবই খুবই ভালোভাবে। সো এটা জানতে হবে। সঠিক উত্তর কোনটা বলো? √1 - x²। ওকে, ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি প্রশ্ন করছে? sin 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 এই সমীকরণের সাধারণ সমাধান কোনটি? এখানে n বিলংস টু z, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক। আচ্ছা, খেয়াল করো, sin থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1, সো প্লাস 1 যেহেতু, তার মানে কি হবে? sin পাই বাই 2, তাই তো? যদি আমরা হিসাবপত্র করতে চাই 2 থিটা সমান কত হবে? 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাই তো? তাহলে থিটা সমান কত হবে? খেয়াল করো তো একটু, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4। সো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, ভাঙে দিতেও পারো, অথবা এভাবে রেখে দিতে পারো। কত? 4n প্লাস 1 ইন্টু 5/4। এই যে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটাই ছিল হচ্ছে সমাধান। ওকে, এটা একদম বেসিক জায়গা থেকে কোশ্চেন করছে। সেকেন্ড, নেক্সট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 4 ইন্টু cos ইনভার্স 2 ডিভাইড বাই √5, 2 ডিভাইড বাই √5 প্লাস tan ইনভার্স 1/3। ঠিক আছে, এই বিষয়টা হবে। এখানে √5 হবে, বুঝতে পারছো? 5 এর পরে তো √5 হবে। ওকে, যদি এটা হয়, চিত্রটা আঁকাও। চিত্রটা কি বলে? এটা হচ্ছে 2 √5, তাহলে এটা কত হবে? 1। যদি এটা 1 হয়, খেয়াল করো, আমরা একটা কাজ করব। আমরা কাজ হচ্ছে কসটাকে আমরা কি কোথায় নিয়ে যাব? ট্যানে নিয়ে যাব, কসটাকেও ট্যানে। তাহলে যদি আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করতে যাই তাহলে কত হবে? ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3। সো যদি এই জিনিসটা হয়, একটা বিষয় মনে রাখবা, ট্যান ইনভার্স হাফ এবং ট্যান ইনভার্স 1/3 যদি এটা থাকে তাহলে এর মান সরাসরি π/4 হয়। ট্যান ইনভার্স হাফ এবং ট্যান ইনভার্স 1/3, ট্যান ইনভার্স হাফ এবং ট্যান ইনভার্স 1/3 যদি এটা থাকে, মাঝখানে প্লাস থাকে, তাহলে এই জিনিসটা হচ্ছে সরাসরি π/4 হয়। এটা হয়তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওই সূত্র প্রয়োগ করলেও হবে, কিন্তু আমি তোমাদেরকে বিষয়টা মনে রাখার জন্য সাজেস্ট করবো। এটার সমান হচ্ছে π/4, তাহলে 4 কাটা, মাসে কত? পাই। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বলো? পাই। সঠিক উত্তর কি? পাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন করছে? নেক্সট আবারও সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এত, তাহলে এই ট্যান ইনভার্সটাকে সাইনে কনভার্ট করে ফেলো, তাই তো হয়ে যাবে, তাই না? 1/x সমান 2/3 না? তাহলে সাইন ইনভার্স কত হবে? খেয়াল করো, লম্ব 2, কোনো সমস্যা নেই। এবার অতিভুজ কত? 2² 3, দ্যাট মিনস √13। ঠিক আছে, 9 4 13, √13। তার মানে 1/x সমান কত হবে? 2 ডিভাইড বাই √13। তার মানে 2x সমান হচ্ছে √13, দ্যাট মিনস x সমান কত? √13 ডিভাইড বাই 2, √13 ডিভাইড বাই 2। এই যে সঠিক উত্তর, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন করছে? নেক্সট হচ্ছে এত বল ত্রয়, এটা হলো স্থিতিবিদ্যার একটা প্রশ্ন।
এত মানের তিনটি বল কোনো বিন্দুতে ক্রিয়া করলে সাম্যাবস্থা সৃষ্টি করে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ওকে, দেখো আমাদের লামির সূত্রের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস জানি যে তিনটা বল যদি পরস্পর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, যদি তিনটা বল পরস্পর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করা সাম্যাবস্থায় থাকে, তাহলে যে কোনো দুইটি বলের লব্ধি, যে কোনো দুইটি বলের লব্ধি কি হয়, যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান, কিন্তু দিকটা কি বিপরীত। তার মানে এই এখানে তিনটা বল ক্রিয়া আছে এবং তিনটা বল সাম্যাবস্থায় আছে, মানে নড়তেছে না, এই জায়গায় ফিক্সড আছে। তার মানে কি এই বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে, এই বরাবর একটা, এই বরাবর একটা। তো এই যে দুইটা বল আছে, এই দুইটা বলের লব্ধি সব সময় তৃতীয় বলের সমান কিন্তু বিপরীত, তৃতীয় বলের সমান কিন্তু বিপরীত। তাহলে চিন্তা করো, আমরা ধরো যে এইটাকে বললাম √3, তাহলে বলছে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ, তাহলে এটা √3 যদি হয়, এটা যদি 1 হয়, এটা 2, তাহলে শর্ত মতো এই 2 হবে এই দুইটা বলের লব্ধি, তাই তো? আচ্ছা, যদি লব্ধি হয় তাহলে লব্ধির সূত্র আমরা প্রয়োগ করলে কি হয়? এই 2 সমান কত হবে বলো? 1 স্কয়ার প্লাস 3 প্লাস 2 PQ, তাই না? মনে পড়ে PQ cos আলফা, সেই সূত্র প্রয়োগ করবা। ওকে, উভয় পাশে স্কয়ার করো, কত হয়? 4 ইজ ইকুয়ালস টু 4 প্লাস 2 √3 cos আলফা, তাই তো? তাহলে চিন্তা করো যে cos আলফা সমান 0 হয়, তার মানে আলফা সমান কত? 90 ডিগ্রি। তাহলে আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, আলফা সমান 90 ডিগ্রি। তার মানে প্রথম দুইটি বল কি অবস্থায় কাজ করছে? পরস্পর লম্ব অবস্থায় কাজ করছে। বুঝতে পারছো? এটা তোমার ফিজিক্স প্লাস হায়ার ম্যাথ, দুই কনসেপ্টটাকেই কম্বাইন করে আসলে তৈরি করা ম্যাথটা। বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে পরবর্তী দেখো, পরবর্তীতে কি প্রশ্ন আছে খেয়াল করো তো। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে আমাদের বলের সাম্যাবস্থার একটা সূত্র প্রয়োগ করতে হবে আমাদেরকে, যেখানে 3 এবং এত ওজন দুইটি ক্রিয়া করছে। তার মানে কি ওজন যদি হয় তাহলে অবশ্যই সেই বরাবর কাজ করবে। মনে করো কোন একটা দণ্ড, কোন একটা দণ্ড এরকম আছে, সেই দণ্ডে এই প্রান্তে ওজন দেওয়া আছে, এই প্রান্তে 3 এবং এই প্রান্তে শুধু ডাব্লু, 3 ডাব্লু পরিমাণ এবং শুধু ডাব্লু পরিমাণ ওয়েট কাজ করছে। তাহলে তো লব্ধি এরকম কোন একটা বিন্দুতে এবং সেই বরাবর কাজ করবে। বলা হচ্ছে যে এই দুইটা বলের মধ্যবর্তী দৈর্ঘ্য কত? 12 মিটার। কারণ আমাকে প্রশ্ন করছে যে ডাব্লু ওজন থেকে, তার মানে এইখান থেকে এইখান, তাহলে ডাব্লু ওজন থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব কত, এইটুকু আমাকে বের করতে বলছে, তাই তো? তাহলে এই দূরত্বটুকু আমি কি ধরি? এক্স। তাহলে এটা হবে কত? 12 মাইনাস এক্স। স্বাভাবিক বিষয়, বিকজ এই টোটালটা তো 12, এই টোটালটা তো 12, তাহলে এইটুকু যদি এক্স হয় তাহলে এটুকু অবশ্যই 12 মাইনাস এক্স, স্বাভাবিক। এখন দেখো আমরা লব্ধির সূত্র থেকে কি জানি, যে যে কোনো একটা বল এবং ওই বল থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এবং তাদের গুণফল সমান হয়, অর্থাৎ 3 ইন্টু 12 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1 ইন্টু এক্স, মানে সরাসরি এক্সই বলতে পারো, ঠিক আছে? যেহেতু 3 ওয়াট এবং 1 ওয়াট ওজন দুইটা ক্রিয়া করছে। ওকে, এখন কত? 3 × 36 মাইনাস 3x ইজ ইকুয়ালস টু এক্স, তার মানে 4x ইজ ইকুয়ালস টু কত? 36। তার মানে x ইজ ইকুয়ালস টু 9, 4 9 36, এই যে 9, x ইজ ইকুয়ালস টু 9, x ইজ ইকুয়ালস টু 9। ওকে, তার মানে হচ্ছে W থেকে 9 মিটার দূরত্বে অবস্থান করবে লব্ধির ক্রিয়াবিন্দু। আর যদি প্রশ্ন এরকম করতো যে 3W থেকে কত, তাহলে 3W থেকে অবশ্যই 12 মাইনাস 9, দ্যাট মিনস 3। ওকে, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, খেয়াল করছো? ওকে, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে দেখো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে? বলছে পি মানের তিনটি সমান এক ত্রয়ী বল সাম্যাবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত? তার মানে দেখো বিষয়টা এমন যে এইখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে। তো আমরা কোন জিনিসটা জেনে আসছি যে লামের সূত্র অনুসারে এই বরাবর এবং এই বরাবর যেই দুইটা বল কাজ করবে সেই দুইটা বলের লব্ধি কোনটা হবে? সেই দুইটা বলের লব্ধি হবে হচ্ছে এইটা, ঠিক আছে? যদি তাই হয়, তিনটে বলের মানে সমান, তো আমি ধরে নিচ্ছি তিনটা বলের মানে হচ্ছে পি, তাই তো? তাহলে শর্ত মতে কি এই এবং এই বলের লব্ধি এই সমান হবে,
তাহলে শর্ত মধ্যে কি পি স্কোয়ার সমান কত হবে পি স্কোয়ার প্লাস 2pp cos আলফা এর মধ্যবর্তী কোণ আলফা। ওকে, আচ্ছা যদি একটা হিসাব পত্র করো তাহলে কি হবে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা, পি স্কোয়ার উভয় পাশ থেকে কাটা। ওকে, 1 ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 cos আলফা। হিসাবপত্র করে দেখো cos আলফা সমান হবে 100, সরি মাইনাস হাফ, cos আলফা সমান হচ্ছে মাইনাস হাফ। সো cos মাইনাস হাফ সমান কত বলো তো? cos মাইনাস হাফ সমান হচ্ছে 120 ডিগ্রি। বুঝতে পারছো? cos মাইনাস হাফ সমান হচ্ছে 120 ডিগ্রি। তার মানে কি যে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করো তো ভাই, এটাও পি বল এটাও পি বল, তাহলে এর মধ্যবর্তী কত 120 ডিগ্রি। তাহলে শর্ত মতে এ পি যদি এও পি হয় তাহলে এটাও 120, বাকিটা 120 থাকবে। তার মানে কি কনক্লুশন টানতে পারি আমি? এই ম্যাথটা তোমাদেরকে এক লাইনে বলে দিতে পারতাম যে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, কিন্তু আমি তোমাদেরকে একদম বেসিকটা দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে আসলে 120 ডিগ্রি হয়। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? তার মানে হচ্ছে যদি তিনটি বল পরস্পর সমমানের হয় এবং এক ত্রিবল হয় এবং তারা সাম্যাবস্থা সৃষ্টি করে, যদি তাই করে থাকে তাহলে এই তিনটা বলের যে মধ্যবর্তী কোণ হবে একজনের সাথে আরেকজনের মধ্যবর্তী কোণ হবে কত 120 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, নেক্সটে কি প্রশ্ন করছে 50 মিটার উঁচু স্তম্ভ থেকে একটি পাথরকে ছেড়ে দিলে মাটিতে পড়তে কত সময় নেবে? তাহলে আমরা কি জানি যে h ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে যেহেতু বস্তুটা উপর থেকে ফেলে দিচ্ছ তার মানে সেই অবস্থায় স্থির ছিল, তার মানে h ইজ ইকুয়ালস টু কত হাফ জিটি স্কোয়ার। তার মানে t সমান কত হবে 2h ডিভাইড বাই g, দ্যাট ইজ রুট ওভার। তাই তো? তাহলে চিন্তা করো এখানে কত আছে 100 ডিভাইড বাই 9.8। তাহলে হিসাবপত্র করলে যদি তুমি হিসাব করো 10-এর আশেপাশে সামথিং একটা মান আসবে। তো 10-এর রুট করলে 3 পয়েন্ট সামথিং, 3.19 সেকেন্ড, 3.19 সেকেন্ড। বুঝতে পারছো? 3.19 সেকেন্ড সময় নেবে। ওকে, আমি ক্যালকুলেটর ছাড়াই করলাম, তোমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর থাকবে না। ওকে, সাবধান, অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর থাকবে না। ওকে, সো ক্যালকুলেটর ছাড়া একটু হিসাব শিখতে হবে। তাহলে আমাদের সময়টা কত হলো? সময় হচ্ছে 3.19 সেকেন্ড। ক্লিয়ার? ওকে, দেখো পরবর্তী কি প্রশ্ন আছে। পরবর্তী হচ্ছে প্রশ্ন, খেয়াল করো পরবর্তী প্রশ্নটা। একটা পাথর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাই না? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে থেটা নট ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি আনুভূমিকের সাথে এত বেগে, তার মানে কি ভি নট ইজ ইকুয়ালস টু 196, অথবা এটাকে তোমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারো। এত বেগে নিক্ষেপ করা হলো বিচরণকাল কত? তাহলে আমরা টি সমান কি জানি? টি সমান হচ্ছে 2 ইউ সাইন সাইন আলফা, তো না সাইন ইউ ডিভাইড বাই জি। এটা হচ্ছে বিচরণকাল। যদি বলে বিচরণকাল না বলে যদি বলে উড্ডয়নকাল কত, সেম বিষয়। বিচরণকাল, উড্ডয়নকাল, পর্যায়কাল সেম বিষয়। আর যদি বলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, তখন শুধুমাত্র এই টুটা গায়েব করে দেবা, অর্থাৎ ইউ সাইন আলফা ডিভাইড বাই কত জি, ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। ওকে, বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমাদের ব্যাপারটা তো ক্লিয়ারই হয়ে গেল। কি টু ইউ কত 19.6 ইন্টু সাইন আলফা কত, সাইন আলফা হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট মিনস হাফ। ঠিক আছে, ডিভাইড বাই 9.8। সো 9.8 কে যদি হিসাব করতে করি এখানে 2 হয়, 2 কাটা যায়, দ্যাট মিনস 2 সেকেন্ড। 2 সেকেন্ড হচ্ছে আমাদের কি উড্ডয়নকাল বা বিচরণকাল। বুঝতে পারছো? আমাদের 2 সেকেন্ড হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। ওকে, নেক্সট, এটা হলো একটা প্রজেক্ট অ্যালজেব্রা প্রাস থেকে কোশ্চেনটা করছে, সমতলে বস্তু কণার গতি। ওকে, দেখো প্রশ্ন সেমই আছে, বলছে সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে সর্বোচ্চ উচ্চতা এই সমান কত আমরা কি জানি বলো? সেটা হচ্ছে 2 ইন্টু সর্বোচ্চ উচ্চতা 2 ইন্টু ইউ সাইন আলফা স্কোয়ার ডিভাইড বাই 2জি। এই জিনিসটা হবে না, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এর সমান কি ইউ সাইন আলফা হোল স্কোয়ার।
ইউ সাইন আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 2g, ইউ সাইন আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 2g, ইউ সাইন আলফা ডিভাইড বাই হোল স্কয়ার ডিভাইড বাই 2g, এটাই তাই তো। ইউ সমান কত 19.6 ইন্টু সাইন আলফা কত 30, দ্যাট মিনস 2 হবে। অর্থাৎ হিসাবপত্র যদি একদম ডিরেক্টলি করে ফেলি তাহলে কত হবে 19.6 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g মানে 19.6 ইন্টু 1/4। কেন? বিকজ হাফের কারণে স্কয়ার চলে যাবে, তাহলে এটা কাটা যায়, দ্যাট মিনস 19.6 ডিভাইড বাই 4, তাহলে 4 4 16, এটা সঠিক উত্তর এটা। মানে এটা যদি আমরা হিসাবপত্র করি তাহলে এই জিনিসটা পাবো। ওকে, বুঝতে পারছো কিনা? দেখো তোমরা যদি বুঝে গিয়ে থাকো তাহলে সমস্যা নাই, না বুঝে থাকলেও এই বিষয়টা একটু দেখো। আমাদের প্রাস সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য মাথার মধ্যে রাখতে হয়। সেটা হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা কত, বলো। প্রাসের আনুভূমিক পাল্লা হচ্ছে ইউ সাইন 2 আলফা ডিভাইড বাই জি, এটা হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা। প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত, ইউ সাইন আলফা হোল স্কয়ার, মনে রাখবা ইউ সাইন আলফা হোল স্কয়ার ডিভাইড বাই 2g। আর প্রাসের বিচরণকাল কত, সেটা হচ্ছে 2 ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। এই যে তিনটা তথ্য দিলাম, এই তিনটা তথ্য মিলাই নিও, তুমি মিলাই নিও। এই তিনটা তথ্য তোমার কোনো না কোনো বোর্ড বা কোনো না কোনো অ্যাডমিশন টেস্টের কোথাও না কোথাও বা যে কোনো একটা জায়গায় এই তিনটা সূত্রের ব্যবহার অবশ্যই দেখতে পাওয়া। এই তিনটা সূত্রের কোনো না কোনো কিছু তোমার অবশ্যই কাজে লাগবে। বুঝতে পারছো ভাই? ওকে, ক্লিয়ার ম্যাথটা? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমার এই ক্লাসটা করানোর সার্থকতা পায়। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে হয়তো দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত রাখো আর পড়াশোনা করতে থাকো, নিজেদেরকে গোছায় নাও পরবর্তী কম্পিটিশনকে মোকাবেলা করার জন্য।